আজ আপনার জন্য সুধাংশু রঞ্জন ঘোষের লেখা খুনি ভূতের কাণ্ড কারখানা শুরু হচ্ছে। সুধাংশু রঞ্জন ঘোষের খুনি ভূতের কাণ্ড কারখানা। আমার মামার বাড়ি বর্ধমান জেলার অন্তর্গত নৃসিংহপুর গ্রামে। যে সময়কার কথা বলছি তখন আমার বয়স ছিল 7 কি 8। বিরাট দুমহলা বাড়ি, চারদিকে ইটের পাঁচিল দিয়ে ঘেরা। কিন্তু বাড়ির লোকেরা ভূতের ভয়ে মূল দোতলা দালানটায় রাত্রিকালে শুতে পারত না। পূর্বদুয়ারি দালানটার সামনে ছিল মস্ত বড় উঠোন। উঠোনটার দুপাশে ছিল লম্বা টানা দুটো একতলা ঘর। বাঁদিকের ঘরখানাতে রান্নাবাড়া হতো আর ভাড়া থাকতো। ডান দিকের ঘরখানাতে রাত্রিবেলায় শোয়া হতো। ডান দিকের লম্বা ঘরখানার সঙ্গে লাগোয়া দুদিকে দরজাওয়ালা একখানা ঘর ছিল। সেই ঘর দিয়ে বারমহলে যাওয়া হতো বলে ঘরখানাকে বলা হতো চলন ঘর। ঘরখানা পড়ে থাকত। রাত্রিকালে ডোমেদের পতিলাল নামে এক সাহসী লোক তার স্ত্রীকে নিয়ে বাড়ি পাহারা দেবার জন্যে ওই ঘরখানায় শুতো। সদর দরজার বাইরে সামনেই ছিল একটা পুকুর, চারদিকে বাঁশঝাড় আর কয়েকটা গাছ। পুকুরটার ডান দিকের কোণে বাড়ির পাঁচিলের কাছাকাছি ছিল বিরেখি একটা তেঁতুল গাছ। মোটা গুড়িওয়ালা বিশালদেহী গাছটা কতদিনের পুরনো তা কেউ বলতে পারত না। তবে লোকমুখে শোনা যায় গাছটা নাকি চালানে গাছ। বহুকাল আগে গাছ চালানো মন্ত্র জানা এই গায়েরই কোনো লোক একটা উড়ন্ত গাছকে দেখে মন্ত্র দ্বারা নামিয়ে সেটাকে বসিয়ে দেয় এইখানে। ছেলেবেলা থেকেই মামার বাড়ির প্রতি আমার একটা বেজায় টান ছিল। লোকে বলতো মামার বাড়িতে আমার জন্ম হয় এবং এই বাড়ির উঠোনের এক কোণে আমার নারী পোতা ছিল বলে আমার টানটা এত বেশি ছিল। কিন্তু আমার সে টানের আসল কারণটা কেউ জানতো না। মামার বাড়ির প্রতি আমার টানের আসল কারণটা ছিল ওই দালানটা। ভুতুরে দালানটাকে ঘিরে ভূতের যেসব কাণ্ড কারখানা চলতো, মামার বাড়ি এলেই সেই সব কাণ্ড কারখানার গল্প শুনতে পেতাম। সেটাই ছিল আমার আকর্ষণের বস্তু। মামার বাড়িতে যতদিন থাকতাম, রোজ রাতে লম্বা ঘরে শোবার সময় মা, মাসিমা ও আমার দিদিরা মিলে ভূতের গল্প করত। তখন পতিলাল মামার স্ত্রী গুপি মামিও এসে যোগ দিত। ভুতুরে কাণ্ড সম্বন্ধে তার নিজের অভিজ্ঞতার কথাও বলতো। তখনও পর্যন্ত ভূত আমি দেখিনি। মৃত্যু, পরলোক বা প্রেততত্ত্ব সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না। তবু টিমটিমে লণ্ঠন জ্বালা আলো ছায়ার মৃদু কাঁপন ভরা ঘরে বসে বা শুয়ে সেই সব গল্প শুনতে আমার বড় ভালো লাগতো। গল্প শুনতে শুনতে একটা আতঙ্কিত বিস্ময় ধীরে ধীরে ছড়িয়ে পড়তো আমার শিশু মনে। একটা অনির্বচনীয় উত্তেজনার রোমাঞ্চ জাগতো আমার সারা শরীরে। গা ছমছমে ভয় লাগার সঙ্গে একটা ভালো লাগা মিলেমিশে একাকার হয়ে যেত কেমন যেন। আমার একমাত্র মামার কিশোর বয়সে মৃত্যু হয়, আর সে মৃত্যুর কারণটাও নাকি ভৌতিক। শুনেছিলাম তার মৃত্যুর 3 মাস আগে এই বাড়িতে একদিন দুপুরবেলায় যখন কেউ ছিল না, হঠাৎ ভূত দেখে মূর্ছিত হয়ে পড়েন তিনি। দালানটার সব দরজা জানালা তখন বন্ধ থাকলেও সামনের দিকে হলঘরের একটা জানালা হঠাৎ খুলে যায়, আর সেই খোলা জানালা দিয়ে বরফের মতো সাদা লম্বা একটা হাত বেরিয়ে হাতছানি দিয়ে ডাকতে থাকে মামাকে। তা দেখে ভয়ে খুব জোর একটা চিৎকার করে মাটিতে অচৈতন্য হয়ে লুটিয়ে পড়েন মামা। চিৎকার শুনে বাইরে থেকে লোকজন ছুটে এসে মুখে চোখ জল দিয়ে জ্ঞান ফেরায়। এই ঘটনার 3 মাসের মধ্যে মৃত্যু হয় মামার। মামার মৃত্যুর অনেক আগে আমার দাদু ও দিদিমার মৃত্যু হয় এই বাড়িতেই। তারও আগে আমার 2 মাসিও কুমারী অবস্থায় এই বাড়িতেই মারা যান। সবার আগে এই বাড়িতে প্রথম মৃত্যু হয় আমার মার ঠাকুরমার। তারপর মৃত্যু হয় মার বৃদ্ধ ঠাকুরদার। স্ত্রীর মৃত্যুর পর
মার দাদু ওই দালানটার মধ্যেই একাই শুতেন। তখন তার বয়স 90 হলেও তিনি বেশ শক্ত সামর্থ্য এবং সাহসী ছিলেন। একদিন ভোরবেলায় তার শোবার ঘরে লণ্ঠনের আলোটা সবেমাত্র নিভিয়ে দিয়েছেন। এমন সময় আধো অন্ধকারে দেখতে পেলেন দালানের সিঁড়ির পাশের চূড়া কুঠুরি থেকে চওড়া লাল পাড় শাড়ি পরা, ঘোমটা মাথায় তার স্ত্রীর মতো দেখতে এক নারী মূর্তি এগিয়ে আসছে তার দিকে। তা দেখার সঙ্গে সঙ্গে স্ত্রীর নাম ধরে ডাকতে ডাকতে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। সে জ্ঞান আর ফেরেনি। তাতেই তার মৃত্যু হয়। শোনা যায় মার দাদু দালানের সিঁড়ির নিচে চূড়া কুঠুরির মেঝে বা দেওয়ালে বেশ কিছু গুপ্তধন পুঁতে রেখেছিলেন, কিন্তু সেই গুপ্তধনের কথা তার স্ত্রী ছাড়া কাউকেই বলেননি জীবনে। মৃত্যুকালেও কাউকে বলে যেতে পারেননি। তাই তার ও তার স্ত্রীর প্রেতাত্মা ভূত হয়ে সেই ধন আগলাচ্ছে, যাতে সেই ধনে কেউ হাত দিতে না পারে। তার জন্য সেই দুটো প্রেতাত্মা সদা সর্বদা কড়া নজর রেখে চলেছে বাড়িটার ওপর। সারাদিন প্রেতাত্মা দুটো বাড়ির পিছনের আম গাছে অথবা সামনের তেঁতুল গাছে থাকতো, আর রাত্রি হলেই তারা গাছ থেকে নেমে আসতো বাড়ির ছাদে। দালান অথবা লম্বা ঘরের ছাদের উপরে নামার সময় দুম করে একটা শব্দ হতো। তারপর তারা সারা রাত ধরে ছাদের উপর ঘোরাফেরা করত। কখনো বা ছাদের উপর চেয়ারে পা ঝুলিয়ে বসে থাকত। তবে এই দুই প্রেতাত্মা ছাড়াও আরও কিছু ভূত ছিল দালান বাড়িতে। বাড়িতে সবাই বলাবলি করত তাদের অনেকেরই মৃত আত্মা অশরীরী বায়ুভুক প্রেত হয়ে বাড়ির আশেপাশে বা আনাচে কানাচে ঘুরে বেড়ায়, আর মাঝে মাঝে ইচ্ছে মতো আকার ধারণ করে। আমার মার বাবা মাও প্রৌঢ় বয়সে মারা যান। তাদের কারো বয়স 50 বছর পূর্ণ হয়নি। তারা কেউ দীর্ঘদিন রোগ ভোগ করেননি। অসুখ হবার কয়েকদিনের মধ্যেই কথা বন্ধ হয়ে মারা যান। ফলে মৃত্যুকালে কেউ কোনো কথা বলে যেতে পারেননি। দাদু ও দিদিমার মৃত্যুর পর মামার আর এক মাসির মৃত্যু হয়। তার তখন বিয়ে হলেও কোনো ছেলেপুলে হয়নি। মামাদের কেউ না থাকার জন্য সেখানকার সব বিষয় সম্পত্তি আমার মা মাসিমাকেই দেখাশোনা করতে হতো। আমার পৈতৃক বাড়ি ছিল মামার বাড়ি থেকে 10-12 মাইল দূরে গোপালপুর নামে একটা গ্রামে। আমি সেখানে থেকেই পড়াশোনা করতাম। বাবার মৃত্যুর পর মাকে দু জায়গার বিষয় সম্পত্তি দেখাশোনা করতে হতো। মাসিমা থাকতেন মেসোমশাইয়ের চাকরির জায়গায়। তবে মা যখন মামার বাড়ি গিয়ে কিছুদিন থাকতেন, মাসিমাও তখন চলে আসতেন সেখানে। মামার বাড়ি যাবার কথা শুনলেই আমার খুব আনন্দ হতো। আর সেই আনন্দের প্রধান কারণ ছিল ভূতের কাণ্ড কারখানা শোনা আর ভূত দেখার এক আতঙ্কিত কৌতূহল। ভূতের গল্প যে শুধু মা মাসিমার কাছেই শুনতাম তা নয়। সে গল্প বলার আরও একজন ছিল। সে হলো বলাই কাকা। বলাই কাকা ছিল জাত বৈষ্ণব। নাম বলহরি দাস বৈরাগী। বছর 45 বয়স। শক্ত চেহারা, শ্যামবর্ণ। মাথায় খোঁচা খোঁচা চুল, গলায় তুলসী কাঠের মালা। সেই ছিল আমার মামার বাড়ির কর্মচারী। বাড়ি আর জমি জমা দেখাশোনা করত। কেউ না থাকলে সে নিজেই রান্না করে খেত আর বাড়িতেই শুতো। বলাই কাকা মানুষ হিসাবে যেমন খুব ভালো ছিল, তেমনই ছিল দারুণ সাহসী। আমাদের যে দালানটায় দিনের বেলায় ঢুকতে সবাই ভয় পেত, চাকরি নিয়ে এ বাড়িতে আসার পর থেকে সেই দালানের হল ঘরে একা একটা লণ্ঠন জেলে শুতো সে। বলাই কাকা নিজের ভূত প্রেতে কোনো ভয় না করলেও আমাকে অনেক ভূতের গল্প বলতো। মামার বাড়িতে আমার আর একটি আকর্ষণের বস্তু ছিল। সে হলো আমার প্রায় সমবয়সী ও খেলার সাথী নারায়ণ। নাম নারায়ণচন্দ্র মল্লিক। জাতিতে কোটাল। আমাদের পাড়াতেই থাকতো। গ্রামের পাঠশালা পর্যন্ত পড়াশোনা করে তার বাবাকে চাষের কাজে সাহায্য করত আর বাড়ির গরু বাছুর দেখাশোনা করত। বয়স অনুপাতেও তারও খুব সাহস ছিল। আমি মামার বাড়িতে গেলে রোজ সারা বিকেল আমার কাছে থাকতো। সন্ধ্যের সময় আমাদের বাড়িতে বসে থাকতো। সেও ভূতের গল্প বলতো।
তবে সে কখনো ভূত দেখলে ভিড়মি খেত না। বলাই কাকা যেমন ভূত দেখলে গলার মালাটা ছুঁয়ে হরিনাম জপ করত, সেও তেমনি রাম নাম জপ করত সাহসের সঙ্গে। তার বিশ্বাস হরি বা রামের নাম করলে ভূত পালিয়ে যায়। এরই জন্য নারায়ণকে আমার খুব ভালো লাগতো। তখন কার্তিক মাস, পুজোর ছুটিতে মামার বাড়িতে ছিলাম আমি। একদিন সন্ধ্যার সময় আমি লম্বা ঘরে লণ্ঠনের আলোয় পড়ছিলাম। মা মাসিমা ছিল রান্নাঘরে, বলাই কাকা দালানে কি একটা কাজ করছিল। তখন মেসোমশাইও বাড়িতে ছিলেন। তিনি তখন বৈঠকখানা ঘরে লোকজনের সঙ্গে কথা বলছিলেন। আমাদের বৈঠকখানা ছিল দুমহলা বাড়িটার সীমানার বাইরে। এমন সময় নারায়ণ ছুটতে ছুটতে এসে বলাই কাকাকে ডাকল, একটা জিনিস দেখবেন, আসুন। বলাই কাকার সঙ্গে আমিও বেরিয়ে গেলাম। বাড়ি থেকে বেরিয়ে পাঁচিলের পাশ দিয়ে বৈঠকখানার পথে যেতে যেতে থমকে দাঁড়ালো নারায়ণ। তারপর সেই বিরিক্ষি তেঁতুল গাছটার উপর দিকে হাত বাড়িয়ে বলাই কাকাকে কি দেখালো। তখনও অন্ধকার গাঢ় হয়নি। সেই পাতলা অন্ধকারে তেঁতুল গাছটার মাথার উপরে যা দেখলাম, তাতে আমার গায়ের রক্ত হিম হয়ে গেল, আমার শরীর অবশ হয়ে গেল। আমার পাশে তখন বলাই কাকা আর নারায়ণ না থাকলে আমি জ্ঞান হারিয়ে ফেলতাম। আমি দেখলাম লাল পাড় শাড়ি পরা অতি বিশাল শুভ্র ধবল এক নারী মূর্তি তেঁতুল গাছের মাথায় একটা পা আর দালানের ছাদের উপর একটা পা রেখে দাঁড়িয়ে আছে। এত উঁচু যে মনে হলো তার মাথাটা আকাশ ভেদ করে আমাদের দৃষ্টির সীমা ছাড়িয়ে গেছে। বলাই কাকা গলার মালায় হাত দিয়ে হরিবোল হরিবোল বলতে লাগলেন। নারায়ণ রাম নাম জপ করতে লাগলো। আমরা বাড়ি ফিরে এসে দেখলাম মা মাসিমা লণ্ঠন হাতে সদর দরজায় দাঁড়িয়ে আছে। তারাও বোধ হয় ব্যাপারটা বুঝতে পেরেছিল। বলাই কাকা কিন্তু কাউকে কিছু না বলে এক হাতে একটা লণ্ঠন আর এক হাতে একটা নারকেল ঝাঁটা হাতে করে সোজা দালানের ছাদে গেল। তারপর ছাদের উপর দাঁড়িয়ে তেঁতুল গাছটার দিকে মুখ করে ঝাঁটা উঁচিয়ে চিৎকার করে বলতে লাগলো, আয়, যত সব ভূত প্রেত, ডাকিনী যোগিনী, কে কোথায় আছিস? এই ঝাঁটা দিয়ে বিষ ঝেড়ে দেব। আমি জাত বৈষ্ণবের ছেলে, আমার গলায় আছে তুলসী কাঠের মালা, এতে স্বয়ং বিষ্ণু বাস করেন। এই বলে গোটা ছাদটাতে ঝাঁট দিতে লাগলো বলাই কাকা। তখন কেবলই আমার মনে হতে লাগলো বলাই কাকা মানুষ নয়, দেবতা। যাই হোক, ভূত দেখার প্রথম রোমাঞ্চকর অভিজ্ঞতায় সে রাতে ঘুমই হলো না আমার। ভাবলাম ওইটাই সেই খুনি ভূত যা একের পর এক করে অনেকের প্রাণ হরণ করেছে। আবার কখন কি করে বসে তার ঠিক নেই। তবে বলাই কাকার কথা ভেবে কিছুটা সান্ত্বনা পেলাম মনে। কিন্তু যা ভেবেছিলাম তা হলো না। সেই খুনি ভূতের কাণ্ড কারখানা একেবারে বন্ধ করতে পারল না বলাই কাকা। এরপর বছরখানেকের মধ্যে আমার বড় দিদি এই বাড়িতেই মারা গেল। বড়দি অবশ্য কিছুদিন হতে স্ত্রীরোগে ভুগছিল, কিন্তু কিছুদিনের জন্য ঠাঁই নড়া হয়ে মামার বাড়িতে এসে রোগ তার বেড়ে যায়। মৃত্যুকালে সেই খুনি ভূতটাকে তার আশেপাশে ঘোরাফেরা করতে দেখে বড়দি। এরপর মেসোমশাই চাকরি ছেড়ে এসে বাড়িতে লোকজন রেখে চাষ করতে লাগলেন। বাড়িতে রাঁধুনি, ঝি, ক্ষেত মজুর রাখতে হলো। লোকজনের ভিড়ে গম গম করতে লাগলো বাড়িটা পর্যন্ত। দূর থেকে শশধর পণ্ডিত নামে এক বেদজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিতকে আনিয়ে বাড়িতে যজ্ঞ ও শান্তি সস্তায়ন করা হলো। মেসোমশাই মাসিমা দালানের একটা ঘরে শুতে লাগলেন। একেবারে বন্ধ হয়ে গেল খুনি ভূতের কাণ্ড কারখানা। মামার বাড়িতে গিয়ে বড় ভালো লাগতো আমার। আগেকার সেই নীরব ভুতুরে বাড়িটা আনন্দে ঝলমল করতে লাগলো। বছর কতক বেশ ভালোভাবেই চলতে লাগলো। কিন্তু সহসা নির্মেঘ আকাশে কালো মেঘের ছায়ার মতো হর্ষে বিষাদ নেমে এলো বাড়িতে। খুসখুসে জ্বরে ধরল মেসোমশাইয়ের।
প্রথম প্রথম রোজ সন্ধ্যের সময় জ্বরটা এসে সারা রাত ভোগ করে সকালে ছেড়ে যেত। কোনো ওষুধে কাজ হলো না। কিছুদিন পর আরও বেড়ে গেল। জ্বরটা তখন সকালেও ছাড়তো না। তার উপর নিউমোনিয়া হলো। উত্থান শক্তি রহিত হয়ে দিনরাত বিছানাতেই পড়ে থাকতেন মেসোমশাই। খবর পেয়ে মা আমাকে স্কুল বোর্ডিংয়ে রাখার ব্যবস্থা করে মামার বাড়িতে এসে মাসিমার কাছেই থাকতে লাগলেন। আমি তখন নবম শ্রেণীতে পড়ি। মা এসে শহর থেকে বড় ডাক্তার আনার ব্যবস্থা করলেন। দামি ঔষধের ব্যবস্থা হলো। সবাই বলল দালান ঘরে শোয়ার জন্যই জ্বর যাচ্ছে না। কিন্তু মেসোমশাই শিক্ষিত মানুষ, কোনো ভয় বা কুসংস্কার ছিল না তার যুক্তিবাদী মনে। তাই দালান ছেড়ে লম্বা ঘরে শুতে রাজি হলেন না। তবে জ্বরটা যে ভুতুড়ে তা তিনি শেষকালে স্বীকার করলেন। কিন্তু তখন কোনো উপায় ছিল না। আমি মাঝে মাঝে দেখতে আসতাম মেসোমশাইকে। আমার মাস্তুতো ভাই বোনেরা তখন ছোট। একদিন সন্ধ্যের সময় মেসোমশাই ক্ষীণ কণ্ঠে আমাকে বললেন, ভূত তাড়াতে চাকরি ছেড়ে এখানে এসে বাস করছিলাম। এখন ভূত আমাকেই তাড়াচ্ছে। আমি মরলে গোটা বাড়িটাকে আবার গ্রাস করবে ওরা। তাই বলছি বৈঠকখানা ঘরের চারিদিকে পাঁচিল তুলে ঘর বানিয়ে ওখানে মা মাসিমাকে নিয়ে উঠে যাব যত তাড়াতাড়ি পারি। এখানে থাকলে আরও বিপদ ঘটবে। দিন কতকের মধ্যেই মারা গেলেন মেসোমশাই। আবার নিরানন্দ হয়ে উঠল গোটা বাড়িটা। চাষ তুলে দেওয়া হলো। বলাই কাকা আর একজন ঝি ছাড়া বাকি লোকজন সব ছাড়িয়ে দেওয়া হলো। রাত্রিতে মা মাসিমা থাকতো লম্বা ঘরে, বলাই কাকা থাকতো দালানে, পতিলাল মামা শুতো চালা ঘরে, বাড়ির ঝি মাসির কাছে শুতো লম্বা ঘরে। বৈঠকখানাটাকে বসবাসের যোগ্য করে তোলার জন্য কাজ আরম্ভ হয়ে গেল। কাজ শেষ হলেই ওখানে উঠে যাওয়া হবে ভুতুরে ভিটেটাকে চিরদিনের মতো ভূতের হাতে ছেড়ে দিয়ে। কিন্তু তার আগে আবার একটা অঘটন ঘটল। একদিন দুপুরবেলায় মা মাসিমা দালানে কাজ করছিল। মাসিমার কোলের ছেলেটা হলঘরের খাটের উপর শোয়ানো ছিল। ছেলেটা ঘুমিয়েছিল। ছেলেরা উঠোনের ছায়ায় খেলা করছিল। বলাই কাকা বাইরে ছিল। কাজ সেরে মাসিমা ছেলেটাকে তুলতে গিয়ে দেখলো ছেলেটা মরে পড়ে আছে। গলায় আঙ্গুলের দাগ বসা, জিভটা বেরিয়ে এসেছে, নাক দিয়ে রক্ত পড়ছে। বুক ফাটা কান্নায় ভেঙে পড়ল মাসিমা। এই আশ্চর্যজনক অলৌকিক মৃত্যু দেখে স্তম্ভিত হয়ে গেল সবাই। সেই দিনই দালান থেকে সব জিনিসপত্র বার করে অন্য সব ঘরে রাখা হলো। ঠিক হলো বৈঠকখানা ঘরের পাঁচিলের কাজ শেষ না হলেও দিন কতকের মধ্যে ওখানেই উঠে যাওয়া হবে। আমার মামার বাড়িটা ছিল নির্জন পরিবেশে। বাড়ির পিছনে ও বাঁ দিকে ছিল মাঠ। প্রতিবেশী বলতে ছিল খুবই কম। যাওয়া ঘর বাড়ি ছিল তা দূরে দূরে। এদিকে আমাদের বাড়িতে তখন মা মাসিমা খুবই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। আরও মেয়ে লোকের দরকার। দিনের বেলায় কাটতে চায় না। মা তাই আমার দুই দিদিকে তাদের শ্বশুরবাড়ি থেকে আনা করালেন। আমি মেট্রিক পাশ করে আয়ে পড়ছি কলকাতায় মেসে থেকে। দিন কতকের ছুটিতে বাড়িতে এসেছি। মা তখন মামার বাড়িতেই থাকতেন। আমার দিদিরাও বেশ সাহসী ছিল। তারা আশায় মনে কিছুটা জোর পেলেন মা মাসিমা। আমি রাত্রিতে নারায়ণকে সঙ্গে নিয়ে বৈঠকখানা ঘরে শুতাম। বাকি সবাই লম্বা ঘরে শুতো। সেদিন রাত্রিতে আমি বৈঠকখানা ঘরে নারায়ণের সঙ্গে গল্প করছি পড়ার ফাঁকে ফাঁকে। তখন শীতল, কৃষ্ণপক্ষের অন্ধকার রাত্রি। হঠাৎ ভিটে বাড়ি থেকে মেয়েদের সমবেত কান্নার রোল উঠল। আমরা তখন দুজনে ছুটে গেলাম বাড়িতে। দেখলাম আমার দুই দিদির দুটি কোলের শিশু মাসিমার ছোট ছেলের মতো অকস্মাৎ বিনা রোগে রহস্যজনকভাবে মারা গেছে। তেমনি গলায় কালশিটে দাগ, নাক দিয়ে রক্ত পড়ছে। ভূতের অনেক গল্প শুনেছি, কিন্তু ভূত যে খুনি মানুষের মতো মানুষ খুন করে তা কখনো শুনিনি। এর আগে এ বাড়িতে যেসব মৃত্যু হয়েছে
তা খুনি ভূতের পরোক্ষ প্রভাবের ফলে এবং তা কল্পিত হলেও হতে পারে। কিন্তু এ তিনটি শিশু মৃত্যুর ঘটনায় খুনি ভূতের প্রত্যক্ষ হাত ছাড়া তার কোনো কারণ খুঁজে পেলাম না, এবং পরবর্তীকালেও বুদ্ধি দিয়ে অনেক বিচার করেও পাইনি। পরদিন সকালে ভিটে বাড়ি থেকে জিনিসপত্র সব নিয়ে বৈঠকখানা বাড়িতে গিয়ে উঠল। বলাই কাকা হতাশ হয়ে বলল, আমি হেরে গেলাম বাবা, মনে হচ্ছে ঠাকুর দেবতা সব মিথ্যে। এরপর বলাই কাকা কাজ ছেড়ে দিয়ে অন্য গায়ে চাকরি করতে লাগলো। একজন গণতগার এসে মাদের বলল, অনেক আগেই তোমাদের ভিটে ছাড়া উচিত ছিল। যাই হোক, আর কোনো উৎপাত হবে না তোমাদের ওপর। তবে রাত বিরাতে তোমাদের কেউ যেন ওই বাড়ির সীমানা দিয়ে না যায় বা বাড়ির গুপ্তধন তোলার চেষ্টা না করে। গায়ের কোনো দূষিত জায়গা দিয়েও কেউ যেন না যায়। ক্রমে বছরখানেক কেটে গেল। আমি তখনও কলকাতায় থেকে পড়ছি। খুনি ভূতের কথাটা একেবারে ভুলেই গিয়েছিলাম। দিন কতকের জন্য ছুটি পড়ায় আমি একদিন মামার বাড়ি যাবার জন্য 11টার ট্রেনে হাওড়া স্টেশন থেকে রওনা হলাম। তখন ধান ওঠার সময়। মা মামার বাড়িতেই ছিলেন। ভেবেছিলাম বেলাবেলি বাড়ি পৌঁছাবো, কিন্তু ট্রেনটা পথে অত্যাধিক লেট করায় স্টেশনে পৌঁছাতেই 5টার ওপর হয়ে গেল। তারপর স্টেশন থেকে বাস ধরে দেবপুরের চটিতে নামতে 6টা বেজে গেল। তখন সন্ধে হয়ে গেছে, অন্ধকার রাত। দেবপুর থেকে নৃসিংহপুর মাঠের উপর দিয়ে সোজা পথে গেলে 2 মাইল, কিন্তু অন্ধকারে মেঠো পথে না গিয়ে বাঁধা সড়ক ধরে সাহেবগঞ্জ পর্যন্ত গেলাম। তারপর ক্যানেলের বাঁধ ধরে গায়ের পথে যেতে লাগলাম। বাঁধ থেকে নেমে কোন দিক দিয়ে গায়ে ঢুকবো তা ভাবতে লাগলাম। একদিকে শ্মশান আর মুসলমানদের গোরস্থান, অন্যদিকে দিঘির পাড়ের দূষিত জায়গা আর বৈষ্ণবদের সমাধিক্ষেত্র। বর্তমানে খ্যাপা বাবা নামে এক কালসী সাধক এসে সে শ্মশানে ঘর করে কালী প্রতিমা প্রতিষ্ঠা করে এক পবিত্র মনোরম আশ্রমে পরিণত করে তুলেছে শ্মশানটাকে। কিন্তু তখন এসব কিছু ছিল না। তাই পশ্চিম প্রান্তের দিঘির পাড়ের পথটাই ধরলাম। লম্বা দিঘি, দুপারে গাছের এলোমেলো জটলা। আমি ডান দিকের পথ ধরে এগোতে লাগলাম, কিন্তু যেতে যেতে দুদিকে দুটো গাছের তলায় এসেই হঠাৎ গাটা ছমছম করে উঠল আমার। থমকে দাঁড়িয়ে পড়লাম আমি। পা আর উঠল না। একবার উপর দিকে তাকাতেই অন্ধকারে আবছা দেখলাম সেই খুনি ভূতটায় আকারটাকে ছোট করে দুটো গাছের মাথায় দুটো পা দিয়ে দাঁড়িয়ে আছে। মনে হলো দাঁত বার করে হাসছে। তখন গণৎকারের কথাটা মনে পড়ে গেল আমার। গায়ের মধ্যে কোনো দূষিত জায়গায় তোমাদের কেউ যেন না যায়। বুঝলাম এবার আর আমার নিস্তার নেই। আমি গাছের তলা দিয়ে যেতে গেলেই আমার ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে ঘাড় মটকাবে। কাছে কোনো বাড়িও নেই। তাছাড়া শীতকাল বলে সন্ধ্যের পরে সবাই বাড়িতে ঢুকে পড়েছে। গোটা গা প্রায় নিশুতি। এমন সময় আমার বলাই কাকার কথাটা মনে পড়ে গেল। একমাত্র বলাই কাকাই আমায় এই বিপদ থেকে উদ্ধার করতে পারত। আমার সব জ্ঞান বুদ্ধি ও যুক্তিবোধ ব্যর্থ হয়ে গেল। কাউকে ডাকতেও পারলাম না চিৎকার করে। ঠিক সেই সময় আমি দেখলাম আমার উল্টো দিকে অর্থাৎ গায়ের ভিতর থেকে একজন লোক আসছে। কিছুটা সাহস পেলাম তাতে। কাছে আসতে বললাম, কে গো? লোকটি সে কথার উত্তর না দিয়ে বলল, কোনো ভয় নেই বাবা, এসো আমার সঙ্গে। গলা শুনে দেহে প্রাণ ফিরে এলো আমার। আর একটু হলে জ্ঞান হারিয়ে পড়ে যেতাম আমি। গলার স্বরে বুঝলাম বলাই কাকা, যার কথা ব্যাকুলভাবে ভাবছিলাম এতক্ষণ। আনন্দে লাফিয়ে উঠে বললাম, বলাই কাকা, তুমি কি অন্তর্যামী? কিন্তু এ সময় এলে কোথা থেকে? তুমি তো এখন এখানে থাকো না। বলাই কাকা বলল, শরীরটা খারাপ বলে দিন কতকের ছুটি নিয়ে এসেছি। যাই হোক, এসো আমার সঙ্গে, তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। আমি আর কোনো কথা না বলে বলাই কাকার পিছু পিছু চললাম। কিন্তু বাড়ির দরজার কাছে এসে পিছন ফিরে আর দেখতে পেলাম না বলাই কাকাকে। ডেকে কোনো সাড়াও পেলাম না। ভেবেছিলাম বাড়িতে নিয়ে গিয়ে গল্প করব।
কতদিন পর দেখা হলো। এত রাতে আমাকে দেখে অবাক হয়ে গেল মা মাসিমা। বকাবকি করতে লাগলো। আমি ট্রেন লেটের কথা বললাম, কিন্তু বলাই কাকার কথাটা বললাম না। কিন্তু পরদিন সকালেই নারায়ণের কাছে গিয়ে সব বললাম। কথাটা শুনে চমকে উঠল নারায়ণ। বলল, সে কি কথা দাদা? বাবা ঠাকুর যে 3-4 দিন আগেই দেহ রেখেছেন, ওই দিঘির পাড়েই তাকে সমাধি দেওয়া হয়েছে। এখন গোসাইদের বাড়িতে একটা ঘর নিয়ে ওর স্ত্রী থাকেন। আমি তখন নারায়ণকে সঙ্গে নিয়ে বলাই কাকার সমাধির সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর নতজানু হয়ে ভক্তি ভরে বললাম, বলাই কাকা, জীবনে তুমি আমার অনেক উপকার করে গেছো। মৃত্যুর পরেও আজ তুমি আমার যে উপকার করে গেলে তা পুনর্জীবন দানেরই তুল্য। তোমাকে ভূত প্রেত ভেবে ছোট করব না। তুমি যথার্থ হরির দান, একজন মহাপ্রাণ বৈষ্ণব। তোমার মহান আত্মা মানব কল্যাণের জন্য শরীরের রূপ ধরে গতরাতে আমাকে মৃত্যুসম চরম ভয়ের হাত থেকে বাঁচিয়ে যে উপকার করে গেলে, আমি তা জীবনে ভুলতে পারবো না। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি, তুমি যেন আপন পুণ্য বলে বৈকুণ্ঠে গিয়ে বিষ্ণুর পার্ষদ হয়ে অক্ষয় স্বর্গসুখ ভোগ করতে পারো। যে ভূতকে আমি বুদ্ধি দিয়ে বিশ্বাস করতে পারি না, যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারি না, সেই ভূতের ভালো মন্দ দুটি পরস্পর বিরুদ্ধ কাজের এক জীবনগত অভিজ্ঞতায় যে পরম বিস্ময় আমি সেদিন অনুভব করেছিলাম, সেই বিস্ময়ের অনুভূতি আমার মনের মণিকোঠায় এক অক্ষয় রত্নরূপে সমুজ্জ্বল হয়ে আছে আজও, আর থাকবেও চিরদিন। যে ভূতকে আমি বুদ্ধি দিয়ে বিশ্বাস করতে পারি না, যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারি না, সেই ভূতের ভালো মন্দ দুটি পরস্পর বিরুদ্ধ কাজের এক জীবনগত অভিজ্ঞতায় যে পরম বিস্ময় আমি সেদিন অনুভব করেছিলাম, সেই বিস্ময়ের অনুভূতি আমার মনের মণিকোঠায় এক অক্ষয় রত্নরূপে সমুজ্জ্বল হয়ে আছে আজও, আর থাকবেও চিরদিন।